আজকের গল্প ভাইফোঁটা। কলমে মেঘাঞ্জনা রুদ্র। সকাল থেকে অনুসুয়া ঘর বার করছে, একটা করে কাজ করছে আর জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখছে সে এলো কিনা। রান্না করতে করতে হঠাৎ মোটরসাইকেলের আওয়াজ পেলেই তড়িঘড়ি দরজার সামনে যাচ্ছে আর হতাশ মুখে ঘুরে আসছে। খবরের কাগজ হাতে সবটাই লক্ষ্য করছিল প্রিয়তোষ। একসময় তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে গিয়ে অনুসুয়া ব্যথা পেলে আর থাকতে না পেরে বলল, এত অস্থির হচ্ছ কেন? টুবাইয়ের যখন আসার সময় হবে ও ঠিক চলে আসবে। দিদির বাড়ির রাস্তা তো ওর চেনা, পথ হারিয়ে ফেলবে না, সে ব্যাপারে নিশ্চিত থাকো। স্বামীর কথায় মুখটা চুন করে অনুসুয়া বলল, কটা বাজে দেখেছ? 10:30 পেরিয়ে গেছে। এরপর ফোটার ভালো সময় নেই। তার থেকে বড় কথা, টুবাই চিরদিন 10টায় ব্রেকফাস্ট করে এসেছে। এরপর এসে খেতে দেরি হলে দুপুরের খাবার কখন খাবে? শরীর খারাপ করবে না? অনুসুয়ার চিন্তা বুঝে একটা দীর্ঘশ্বাস ফেলল প্রিয়তোষ। অনু যতটা তার ভাইয়ের জন্য চিন্তিত, ভাইও কি সেইভাবে দিদির কথা ভাবে? মনে মনে ভাবলেও মুখে বলল, তুমি বরং টুবাইকে একটা ফোন করে নাও না, কখন আসছে জানতে পারবে। ফোন করব? রাস্তাঘাটে আসছে, যদি ফোন ধরতে অসুবিধা হয় তাই করিনি। এই কথাটা যখন আমি বাইরে যাই তখন তোমার মনে থাকে না? স্বামীর কথায় মুখ বেঁকিয়ে ভাইয়ের নাম্বারে ডায়াল করলো অনুসুয়া। 2বার বেজে কেটে গেল। তৃতীয়বারের বেলায় ফোনটা ধরল টুবাই। কিছু বলবি দিদি? তুই কোথায় ভাই? 10:30 বাজে, এখনও এলি না। এরপর তো ফোঁটা নিয়ে খেতে দেরি হয়ে যাবে তোর। কিছুক্ষণ চুপ থেকে টুবাই বলল, দিদি সরি রে, তোকে বলতে ভুলে গেছি। কি? কাপা স্বরে প্রশ্ন করে অনুসুয়া। আমি আসলে এবছর ফোঁটা নিতে তোর ওখানে যেতে পারবো না। কেন ভাই? চোখ ভর্তি জল নিয়ে প্রশ্ন করে অনুসুয়া। এবছর আসলে রিঙ্কুর দাদা এখানে ফোঁটা নিতে আসতে পারেনি, তাই আমি রিঙ্কুকে সাথে নিয়ে ওর বাপের বাড়ি এসেছি। এখন এখান থেকে তোর ওখানে কি করে যাই বল? কান্না গিলে কোনো মতে অনুসুয়া বলল, ফোঁটা নিবি না এবছর? রিঙ্কুর দিদি আমাকে ফোঁটা দিয়েছে দিদি, যে কোনো এক জায়গায় ফোঁটা নিলেই তো হলো বল। তুই আর না খেয়ে বসে থাকিস না, খেয়ে নে। পরের বছর তোর ওখানে ফোঁটা নিতে অবশ্যই যাব। রাখ তবে। ভাইকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দেয় অনুসুয়া। বুকটা হুহু করছে। কি হলো? কি বলল টুবাই? অনুসুয়ার থমথমে মুখ দেখে প্রশ্ন করে প্রিয়তোষ। ও ফোঁটা নিতে আসবে না। রান্নাঘরে গিয়ে ভাইয়ের উদ্দেশ্যে থালায় সাজিয়ে রাখা মিষ্টিগুলো পুনরায় প্যাকেটে ভরতে ভরতে জবাব দিল অনুসুয়া। আসবে না? কিন্তু কেন? অবাক হয়ে প্রশ্ন করে প্রিয়তোষ। ও শ্বশুরবাড়ি গেছে, ওখানে ওর বড় শালি ওকে ফোঁটা দিয়েছে। ওর ফোঁটা নেওয়া হয়ে গেছে, এবছর আর আসতে পারবে না। টুবাইয়ের এমন উত্তরে যার পরনাই বিস্মিত হয়েছে প্রিয়তোষ। খারাপও লাগে ভীষণ। ওরই এমন লাগছে, তবে অনুসুয়ার কেমন লাগছে ভেবেই ওর খারাপ লাগে। সকাল থেকে অনুসুয়া না খেয়ে অপেক্ষা করছিল টুবাইয়ের জন্য। আলসারের সমস্যা আছে ওর, ডাক্তার বলেছে সকাল সকাল খাওয়া দাওয়া করতে। সারা বছর সেই অনুযায়ী চললেও দুর্গাষ্টমী আর ভাইফোঁটার দিনে এই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অনুসুয়া উপোস থাকে। প্রিয়তোষ যতই বোঝায় ওর হালকা কিছু খাওয়াতে টুবাইয়ের কোনো অমঙ্গল হবে না, অনুসুয়া শোনে না। ভাইয়ের মঙ্গল কামনায় সে সব কিছু করতে পারে। অনুসুয়া আর টুবাই 8 বছরের ছোট বড়। টুবাইয়ের যখন 9 বছর বয়স তখন ওদের মা মারা যায়। অনুসুয়া তখন সবে 17। স্ত্রীকে হারিয়ে 2 ছেলে মেয়েকে নিয়ে ওদের বাবার তখন দিকবিদিক শূন্য লাগে। সেই সময় অনুসুয়া নিজের পড়াশোনার পাশাপাশি সামলেছে ভাইকে। ঠাকুমা ছিল, তাই সংসারের দায়িত্ব নিতে হয়নি কিশোরীকে। কিন্তু ওইটুকু বয়সেই টুবাইয়ের জন্য মায়ের বিকল্প হয়ে উঠেছিল খুব সহজেই। টুবাইও দিদিকে আঁকড়ে ধরেই বড় হচ্ছিল। ওর খাওয়া দাওয়া, পড়াশোনা, হোমওয়ার্ক সব কিছু যেন দিদি ছাড়া ঠিকঠাক হতোই না। মাকে হারিয়ে একাকিত্বে ভুগলেও অনুসুয়া ভাইয়ের প্রতি দায়িত্ব পালনে কখনো বিরক্ত হয়নি। ধীরে ধীরে ভাই বোন একে অপরের অবলম্বন হয়ে ওঠে। অনুসুয়ার গ্র্যাজুয়েশনের শেষ বছরে প্রিয়তোষদের বাড়ি থেকে সম্বন্ধ আসে। বাড়ির সবাই রাজি হলেও অনুসুয়া নাকচ করে দেয়, কারণ পাত্র হিসেবে প্রিয়তোষ যতই ভালো হোক, ওর কাছে ওর ভাইয়ের পড়াশোনা যে তার থেকেও গুরুত্বপূর্ণ। সে বছর টুবাইয়ের ক্লাস 8-এর স্কলারশিপ এক্সাম। দিদির বিয়ে হলে পাছে তার পড়াশোনায় ঘাটতি হয়, তাই অনুসুয়া বাবাকে সম্বন্ধ ফিরিয়ে দিতে বলে। অজুহাত দেয় নিজের মাস্টার্স করার ইচ্ছে আছে বলে। বাবাও মেয়েকে জোর করে না,
কিন্তু সহজ সরল মিষ্টি অনসূয়াকে যতটা প্রিয়তোষের বাবা মায়ের ভালো লেগেছিল, তার থেকেও অনেক বেশি প্রিয়তোষের ভালো লেগেছিল। তাই তো সে অনসূয়ার মাস্টার্স শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে রাজি হয়। উপায়ান্তর না দেখে একদিন অনসূয়া প্রিয়তোষের সাথে দেখা করে বিয়েতে ওর আপত্তির কারণ সব কিছু বলে। সেই সাথে এটাও বলে টুবাই ওর ওপর কতটা নির্ভরশীল। ওর বিয়ে হয়ে গেলে টুবাইয়ের ভীষণ অসুবিধা হবে, তাই ভাইকে ছেড়ে এত তাড়াতাড়ি বিয়ে করতেও পারবে না। প্রিয়তোষ মুগ্ধ হয় এতটুকু একটা মেয়ের তার ভাইয়ের প্রতি দায়িত্ব দেখে। অনসূয়াকে আশ্বাস দেয় ওদের বিয়েতে টুবাইয়ের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় সেটাও নিশ্চিত করবে। এক প্রকার নিমরাজি হয়ে অনসূয়া প্রিয়তোষকে বিয়ে করে। বিয়ের পর দেখে প্রিয়তোষ ভীষণ ভালো মানুষ, টুবাইকে একজন বড় দাদার মতো আগলে রাখত। স্বামী স্ত্রীর যৌথ উদ্যোগে টুবাই মাস্টার্স কমপ্লিট করে কম্পিটিটিভ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে রেলে একটি ভালো পোস্টের চাকরি জুটিয়ে ফেলে। অনসূয়া প্রিয়তোষ দুজনেই সেদিন ভীষণ খুশি হয়। এরপর ভাইয়ের বিয়ের দেখাশোনা করতে চাইলে সে বললে রিঙ্কুকে সে পছন্দ করে। মেয়ে হিসেবে রিঙ্কুকে পছন্দ হয় অনসূয়ার। নিজে দাঁড়িয়ে থেকে ভাইয়ের বিয়েও দেয়। প্রথম সব ঠিকঠাক চললেও বিয়ের 6-7 মাস পর থেকে অনসূয়া বুঝতে পারে ভাইয়ের সাথে ওর সম্পর্কে কোথাও একটা তাল কাটছে। এখন আর ভাই আগের মতো রোজ দুবেলা ফোন করে দিদির খোঁজ নেয় না। দিদি ফোন করলে কয়েকটা কথা বলেই রেখে দেয়। প্রিয়তোষকে সে কথা বললেও বলে বিয়ের পর স্বামী স্ত্রী নিজেদের নিয়ে একটু বেশি সময় কাটাতে চায়। অনসূয়া যেন তাতে হীনমন্যতায় না ভোগে। প্রিয়তোষের কথাটা মেনে নিলেও অনসূয়ার ভিতরের খচখচানিটা যায় না। আর গত বছর যখন রাখির দিনে টুবাই কাজের দোহাই দিয়ে রাখি পড়তে এলো না, তখন অনসূয়ার ভিতরটা অদ্ভুত শূন্যতায় ছেয়ে গিয়েছিল। ভাইয়ের সাথে ওর দূরত্ব যে বেড়েছে তা তো বুঝতেই পারছিল। আর এবছর তো টুবাই এলোই না ফোঁটা নিতে। কত অনায়াসে বলে দিল রিঙ্কুর দিদির কাছে ফোঁটা নিয়েই ওর হয়ে গেছে। যতটা সহজভাবে ও বলল একজনের কাছে ফোঁটা নিলেই তো হলো, ততটা সহজভাবে কেন অনসূয়া বিষয়টা নিতে পারল না? তবে তো এতটা কষ্ট পেতে হতো না। বালিশে মুখ গুজে কাঁদতে কাঁদতে বারংবার একটাই কথা মনে হচ্ছিল, যেভাবে ও টুবাইয়ের মঙ্গল কামনা করে কপালে ফোঁটা আঁকে, রিঙ্কুর দিদিও কি সেভাবেই ওর মঙ্গল কামনা করে ফোঁটা দিয়েছে, নাকি নিয়ম রক্ষার্থে দায় সারার মতো ফোঁটা দিয়েছে? পরক্ষণেই মনে হলো হয়তো রিঙ্কুর দিদি ওর থেকেও বেশি ভালোভাবে যত্ন করে ফোঁটা দিয়েছে। তাই তো ওর ভাই আজ কত সহজেই দিদির জায়গায় অন্য একজনকে বসিয়ে দিল। কথাগুলো যত ভাবছিল বুকের ভিতর তত অসহনীয় কষ্টটা জমাট বাঁধছিল। গলার কাজটা আটকে আসছিল। কাঁদতে কাঁদতে একসময় হেঁচকে উঠতে শুরু করলে প্রিয়তোষ এসে পাশে বসে মাথায় হাত বুলিয়ে দেয়। জোর করে বিছানা থেকে টেনে তুলে জল খাওয়ায়। তারপর চোখের জল মুছিয়ে দিয়ে বলে, ভাই ফোঁটার দিনে এইভাবে চোখের জল ফেলতে আছে? ভাইয়ের অমঙ্গল হবে না? অনসূয়া ফুপিয়ে ফুপিয়ে বলে, ওর মঙ্গল কামনায় আজকাল অনেক লোক প্রার্থনা করে গো। আমার চোখের জলের অমঙ্গল ওকে ছুতেই পারবে না। কেঁদো না অনু, যতদিন টুবাই তোমার আয়ত্তে ছিল ততদিন তুমি ওর জন্য সব করেছ। এখনও বড় হয়েছে, নিজের ভালো বুঝতে শিখেছে, ওর আপনজনের গণ্ডিও বড় হয়েছে। এখনও যদি তুমি আগের মতো ওর কাছাকাছি থাকতে চাও তবে সেটা তোমারই ভুল। এবার ওর হাতে ছেড়ে দাও সব কিছু। দেখো ওর সীমানার মধ্যে ও তোমাকে রাখে কিনা। যদি রাখে তবে ভালো, দিদির সাধারণ কর্তব্য পালন করবে। আর যদি না রাখে তবে যেন জোর করে ওর সীমানার মধ্যে ঢুকতে যেও না। পৃথিবীতে কোনো সম্পর্কই চিরদিনের না। কি বলতে চাইছো তুমি? আমি এটাই বলতে চাইছি, এতদিন তো তুমি টুবাইয়ের প্রতি তোমার দায়িত্ব, কর্তব্য, যত্ন, ভালোবাসায় কোনো কমতি রাখোনি। এবার টুবাইয়ের পালা, ওকে এবার ওর দায়িত্ব কর্তব্যের প্রমাণ দিতে দাও। স্বামীর কথা বুঝতে পেরে মনটা তেতো হয়ে যায় অনসূয়ার। টুবাই আজ ওকে এই মানুষটার চোখেও অনেক নিচে নামিয়ে দিল। একদিন এই মানুষটার কাছে নিজের ভাইকে নিয়ে কত গর্ব করেছিল, সব আজ কেমন প্রহসন লাগছে। অনসূয়ার অন্তরের কষ্টটা বুঝে প্রিয়তোষ বলল, আমি তোমার কষ্টটা বুঝি অনু। ছোট ভাই বোনকে যখন আমরা নিজের সর্বস্ব দিয়ে মানুষ করার চেষ্টা করি, বিনিময় বড় হবার পর ওদের কাছে একরাশ অবহেলা ছাড়া আর কিছু পাই না, তখন কেমন কষ্ট হয় আমি জানি। আমিও তো একজন দাদা। গলা বেয়ে উঠে আসা কান্নাটা গিলে নিয়ে একটা জোরালো দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তোষ। সেদিকে তাকিয়ে ফুপিয়ে ওঠে অনসূয়া, আমি তখন তোমার কষ্টটা বুঝিনি গো, এখন বুঝতে পারছি ভাই বোনের অবহেলা কতটা যন্ত্রণাদায়ক। বাদ দাও, খাবে চলো। প্রিয়তোষ উঠে যাচ্ছিল, অনসূয়া ওর হাত ধরে আটকায়। হ্যাঁ গো, প্রিয়া তোমাকে এবারও ভাইফোঁটা নিতে যেতে বলেনি তাই না?
কাল থেকে নিজের ভাইকে নিয়ে এত বিভোর ছিলাম যে প্রিয়ার ব্যাপারে জিজ্ঞেস করব ভেবেও আর করা হয়নি। ও তোমাকে যেতে বলেনি? মলিন মুখে ঘাড় নেড়ে না জানায় প্রিয়তোষ। তবে তুমি ওকে আসতে বলনি কেন? এখানে তো সব আয়োজন হয়েছিল। বলিনি ভেবেছ? তাও বলেছি, কিন্তু ও আসতে পারবে না বলল। ওর বাড়িতে ওর সব দেওর ননদরা আসবে, ঝামেলা আছে, ও আসতে পারবে না। তবে তোমাকে যেতে বারণ করলো কেন? আমি গেলে আমার আবার খরচ হবে। বোনের বাড়িতে ফোঁটা নিতে গেলে কত খরচ বলো? আমার ছোট বোনটা বুঝে গেছে ওর দাদার পকেটের তেমন সামর্থ্য নেই যে তা দিয়ে জিনিস কিনে বড়লোক বোনের বাড়িতে ফোঁটা নিতে যেতে পারবে। তারপর শুধু কি বোন, ওর যা, ননদ সবাই তো ফোঁটা দেয়। তাদের কাছ থেকে তো আর খালি হাতে ফোঁটা নেওয়া যায় না, অন্তত 2000 টাকা তো দিতে হয়। তার থেকে এই ভালো হয়েছে, জানো না? স্বামীর মুখের দিকে তাকিয়ে অনসূয়া বুঝতে পারে মানুষটা কোনো একটা বিষয়ে খুব কষ্ট পেয়েছে। তাই হাতটা শক্ত করে ধরে বলে, কি হয়েছে স্পষ্ট করে বলো না, প্রিয়া কি বলেছে? কিছুক্ষণ চুপ থেকে প্রিয়তোষ বলে, গত বছর যখন প্রিয়ার শ্বশুরবাড়িতে ফোঁটা নিতে গেলাম তখন অন্যান্য বাড়ির মতো প্রিয়াকে হাসি খুশি লাগছিল না। আমি জিজ্ঞেস করতে কিছু বলল না, কেমন দায়সারাভাবে ফোঁটা দিল। আমি ভাবলাম হয়তো কিছু হয়েছে, কিন্তু পরে দেখলাম ওদের বাড়ির বাকি সবার সাথে হেসে খেলে কথা বলছে, শুধু আমার সাথেই কেমন একটা এড়িয়ে চলছে। আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে। বেলা হয়ে গিয়েছিল, তাই শশধর বলল খেয়ে যেতে। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে বেরোবার আগে প্রিয়ার সাথে দেখা করতে গেলাম। তখন শুনতে পেলাম প্রিয়া শশধরকে বলছে, দাদার কোনো আক্কেল নেই। একে তো নিজে যেচে পড়ে ফোঁটা নিতে এসেছে, তার ওপর কেমন একটা শাড়ি এনেছে দেখো। এরকম ম্যারম্যারে শাড়ি আমি পরি? দাদা কি দেখে না নাকি? তোমার বোন বৌদি আমাকে বলছিল দাদা কি দিল দেখাতে, আমি লজ্জায় দেখাতে পারিনি। খাওয়ার সময় হয়ে গেছিল, তাই ওদের পরে দেখাবো বলে রেখে দিয়েছি। কদিন আগে যে শাড়িটা কিনলাম সেটা ওই প্যাকেটের ভেতর ভরে ওদের দেখাতে হবে, নয়তো লজ্জা লাগবে। ওদের সব দাদা ভাইরা কত সুন্দর সুন্দর উপহার দিল, আর আমার দাদা সেখানে। শশধর তখন বলল, তুমি আসতে বলনি, তাও দাদা চলে এলো। প্রিয়া বিরক্ত হয়ে বলল, তবে আর তোমাকে কি বলছি, এসে আমাকে এমন করে বলল যে চলে এলাম রে ফোঁটা নিতে। তা শুনে তোমার মনে হবে যেন কি না কি এনেছে। একটা ভাগ্নে, তার জন্য তো একটা জামা প্যান্ট আনেনি, এনেছে 2টো চকলেট। যেন আমার বুবুন এখনও ছোট আছে। আসলে কি মনে হয় বলো তো? দাদা ভাবে সবাই ওর ছেলে মেয়ে দুটোর মতো, ধীরে বয়সেও চকলেট খাবে। মেয়েটা তো বিকলাঙ্গ, ছেলেটাও কেমন ধারা। শশধর তখন এক পেশে হেসে বলল, তোমার উচিত তোমার দাদাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করা। 2টো অমর ছেলে মেয়ের খরচ হয়তো স্বল্প আয়ে কুলিয়ে উঠতে পারে না, সেজন্যই হয়তো তোমার কাছে যেচে ফোঁটা নিতে এসেছে। মুখে বলতে পারছে না, কিন্তু মনে মনে এটাই চায় যে তুমি কিছু দিয়ে সাহায্য করো। ভগবানের দয়ায় আমাদের তো কম নেই, মাঝে মধ্যে কিছু দিতে পারো। কথাগুলো শেষ করে প্রিয়তোষের চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। জামার হাতায় তা মুছে নিল। বিশ্বাস করো অনু, কথাগুলো শুনে আমার যে কি ভীষণ কষ্ট হচ্ছিল বলে বোঝাতে পারবো না। কোনো মতে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম, তোমাকেও বলিনি, তুমি শুনলে কষ্ট পাবে বলে। বারবার তখন মনে হচ্ছিল একদিন এই বোনের জন্যই কী না করেছি। নিজের স্বল্প আয় বোনের বিয়েতে ওর মন মতো গয়না দেবার চেষ্টা করেছি। বাবা মা সব দিয়েছিল, কিন্তু ওর একটা সীতাহারের খুব শখ ছিল। একটু একটু করে টাকা জমিয়ে তা দিয়েছি। যখন বুবুন হলো তখন শশধরের মাইনে কম বলে হসপিটালের অর্ধেক খরচ দিয়েছি। 6 মাস পর্যন্ত বোন ভাগ্নেকে এখানে রেখেছি। ওষুধ ফলমূল সব এনে খাইয়েছি। এখনও পর্যন্ত পুজোতে নিজে না কিনেও ওদের দামি জামাকাপড় দেবার চেষ্টা করি। আর সেই বোন দাদার ভালোবাসার মূল্য একটা শাড়ির মূল্যের সাথে যখন এক পাল্লায় চাপিয়ে ওজন করে তখন কেমন লাগে তা যদি বুঝতো। আরও খারাপ লাগলো জানো অনু, প্রিয়া আমার নিষ্পাপ ছেলে মেয়ে দুটোকে নিয়ে ব্যঙ্গ করলো বলে। আমার মেয়েটা অটিজমের শিকার, তাই ভালো করে কথা বলতে পারে না, অস্পষ্টভাবে কোনো মতে কথা বলার চেষ্টা করে। অন্য বাচ্চাদের মতো ভালো করে হাঁটতে পারে না, থেমে থেমে হাঁটে। কিন্তু ওর হৃদয়টা তো নিষ্পাপ। ও ওর মামা পিসি এদের তো খুব ভালো করে চেনে। এরা এলে মেয়েটা কত খুশি হয়, আর সেই ওরাই যখন মেয়েটার প্রতি ওদের বিরক্তি প্রকাশ করে তখন একজন বাবা হিসেবে তা কেমন লাগে বলো? ছেলেটা সবসময় বোনকে আগলে রাখার চেষ্টা করে, বোনের সাথে থাকে,
তাই খুব একটা বাইরের ছেলে মেয়েদের সাথে মিশতে পারে না। তাদের মতো চটপটে দুরন্ত না, সেজন্য ওরা আমার ছেলেটাকেও অস্বাভাবিক ভাবে। কিন্তু একটা ছোট শিশুর মনে তার অসুস্থ বোনের জন্য এই বয়স থেকেই কতটা টান, দায়িত্ব, তা ওরা বোঝে না। ওদের এই মানসিকতা, ব্যবহার দেখে আমার সেদিন বুকে অসহ্য ব্যথা হচ্ছিল। পুরুষ মানুষ তো, তাই কাঁদতে পারিনি। নিজের ভেতর জমা রেখে চাপা কষ্টে ভুগেছি। আজ তোমাকে সব বলতে পেরে হালকা লাগছে। ছেলে মেয়েকে নিয়ে এমন মন্তব্য শুনলে মায়ের মন কতটা ক্ষতবিক্ষত হয় তা মাই জানে। অনসূয়া ঝরঝর করে কেঁদে ফেলে। তুমি ঠিকই বলেছ, যতদিন আমাদের আয়ত্তে ছিল ততদিন ভাই বোনের প্রতি সাধ্যানুযায়ী সব কর্তব্য করেছি। এবার ভাই বোনদের পালা, ওরা ওদের ভালোবাসার প্রমাণ দিক এবার। আর কখনো টুবাই কিংবা প্রিয়া কারোর প্রতি যেচে নিজেদের ভালোবাসা দেখাতে যাব না। ওরা এলে ওদের যত্ন করব, কিন্তু নিজেরা আগ বাড়িয়ে ওদের ধারে কাছে যাব না। এখন থেকে শুধু নিজেদের ছেলে মেয়ে দুটোকে মানুষ করার চেষ্টা করব। ছেলেটাকে বোঝাবো ওর বোন ওর সারা জীবনের ভালোবাসার জায়গা। বোনকে অবহেলা যেন কখনো না করে, চিরজীবন যেন এভাবেই আগলে রাখে। আর মেয়েটাকেও অটিস্টিকদের স্কুলে ভর্তি করেছি। এবার থেকে আরও বেশি সময় ওকে দেব। ওর শারীরিক দুর্বলতার জন্য যেন ওকে কখনো লোকের করুণার পাত্রী হয়ে না বাঁচতে হয়, সেই চেষ্টা করব। অনসূয়ার চোখ মুখ দৃঢ় সংকল্পে চকচক করছে। প্রিয়তর শক্ত করে অনসূয়ার হাতটা ধরে ভরসা দেয়। এখন ওদের একসাথে অনেকটা পথ চলা বাকি। জীবনের গুরু দায়িত্ব পালন করার সময় যে এবার। সমস্ত মন খারাপ ছেড়ে ফেলে অনসূয়া আর প্রিয়তোষ উঠে দাঁড়ায়। বারান্দায় খেলতে থাকা ছেলে মেয়ে দুটোকে ঘরে এনে পরিষ্কার করে স্নান করিয়ে রেডি করে দেয়। অতঃপর ঠাকুর ঘরের সামনে চলে এক অন্যরকম ফোঁটার আয়োজন, যেখানে ফোঁটা নেবার আসনে বসে রয়েছে একটি মিষ্টি দেখতে পুতুল পুতুল মেয়ে, আর ফোঁটা দিচ্ছে একটি শান্তশিষ্ট বাচ্চা ছেলে। মায়ের দেখানো মতে দাদাটি বোনের কপালে ফোঁটা এঁকে দিচ্ছে। স্পষ্ট উচ্চারণ করছে, বোনের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, ঝড় বিপদ যতই আসুক বোনের পাশে থাকবো সদা। বোনও কাপা হাতে দাদার কপালে ফোঁটা দিচ্ছে। বাবা যেভাবে বলছে, অস্পষ্টভাবে সেসব বলার চেষ্টা করছে। দাদা এতেই খুশি। নিজের প্লেট থেকে মিষ্টি নিয়ে ভরে দিল বোনের মুখে। বোন খুশিতে হাততালি দিয়ে দাদার গালে একটা হামি দিল। পাশে বসে থাকা ওদের বাবা খুশিতে ছেলে মেয়েকে জড়িয়ে ধরে। আর এক মা জীবনযুদ্ধের লড়াইয়ে নামার আগে জোরে শাঁখে ফু দিয়ে হীনমন্যতাকে দূরে সরিয়ে দেয়। ঠাকুর ঘরে বিরাজমান রাধাকৃষ্ণ সাক্ষী থাকে এক অন্যরকম ভাইফোঁটার। গল্পটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।